ড্রামার শুরুতেই আমাদের নায়িকা মিনকে দেখানো হয়। সে কাজের খোঁজে শহরের কুখ্যাত গ্যাংস্টার অজিনের বাড়িতে আছে। বাড়ির ভেতরে ঢোকা মাত্রই সে দেখে অজিন এক ব্যক্তিকে নির্মমভাবে মারধর করছে, কারণ ওই ব্যক্তি তাকে ঠকিয়েছে। মিন অজিনের এই ভয়ঙ্কর রূপ দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই সে মুখ ভর্তি হাসি নিয়ে তাকে শান্তভাবে বলে, আমি একজন প্রাইভেট টিউটর, আপনার ভাইপোকে পড়ানোর জন্য এসেছি। অজিন বলে, আমার তো তোমাকে দেখে মোটেও টিচার বলে মনে হচ্ছে না, কারণ টিচাররা পড়াতে আসে, এমনভাবে সেজেগুজে মডেলিং করতে নয়। এটা বলেই সে মিনের হাত ধরে টান দিয়ে তাকে সোফায় শুইয়ে দেয়। তারপর তার গায়ের ওপর চেপে তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো, তোমার এখানে আসার আসল উদ্দেশ্য কি? তার এমন অদ্ভুত প্রশ্ন শুনে মিন বেশ অবাক হয়, কিন্তু পরক্ষণেই সে ধীর গলায় বলে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি একজন টিচার, তাই দয়া করে আমার পেশার সম্মানটা বজায় রাখুন। আসলে মিনের আগেও এমন বেশ কিছু টিচার অজিনের বাড়িতে পড়ানোর জন্য এসেছিল, তবে তাদের সকলেরই উদ্দেশ্য ছিল অজিনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এই বিশাল প্রাসাদের মালকিন হওয়া। তাই অজিন মিনের পরীক্ষা নেওয়ার জন্যই তার সঙ্গে এমন আচরণ করছিল। অজিনের নেওয়া পরীক্ষাতে মিন উত্তীর্ণ হলে সে তার হাতে একটা নাম্বার লিখে দেয় এবং তারপর তাকে বলে, আগামীকাল সকালে তৈরি থেকো, আমার ড্রাইভার নিজে তোমাকে গাড়িতে করে পড়াতে নিয়ে আসবে। দেখা যায় অজিনের কথা মতোই পরের দিন সকালে মিন তার ভাইপোকে পড়ানোর জন্য চলে আসে। তাকে দেখা মাত্রই অজিন তার এক কর্মীকে ইশারা করে ভাইপোর রুমটা দেখিয়ে দিতে বলে এবং নিজে মনে মনে ভাবতে থাকে এই মেয়েও তার ভাইপোর উপর বিরক্ত হয়ে দু একদিনের মধ্যেই কাজ ছেড়ে পালিয়ে যাবে। এদিকে মিন ওই বাচ্চা ছেলেটার রুমের দরজা খুলে দেখে রুমটা সম্পূর্ণ অন্ধকার, তাই সে ভয় পেয়ে ধীরে ধীরে রুমের ভেতরে প্রবেশ করে। আর এর মধ্যেই পেছন থেকে সেই ছেলেটি মিনকে ভয় দেখানোর জন্য গায়ে সাদা কাপড় ঢাকা দিয়ে দৌড়ে আসে। তবে মিন তাকে দেখে একটু ভয় পায় না, সে খুব সহজেই তার মুখে ঢাকা কাপড়টা হাত দিয়ে ধরে ফেলে এবং তারপর তাকে রেডি হয়ে পড়তে বসতে বলে। ছেলেটি বুঝতে পারে এই টিচারকে বোকা বানানো কিংবা ভয় দেখানো এতটাও সহজ নয়, কিন্তু তা সত্ত্বেও সে কোনোভাবেই হার মানে না। মিনকে ভয় দেখানোর জন্য সে একের পর এক নতুন নতুন প্ল্যান তৈরি করে, তবে তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। মিন তার এমন অদ্ভুত পাগলামি দেখে তাকে বলে, শোনো, এসব করে তুমি আমাকে তাড়াতে পারবে না, এর থেকে ভালো তুমি আমার সঙ্গে একটা ডিল করে নাও। ছেলেটি বলে, কেমন ডিল? মিন বলে, দেখো, তোমার এমন একজন টিচার লাগবে যে তোমার সঙ্গে মিলেমিশে থাকবে, আর আমার লাগবে টাকা। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমাকে টিচার হিসাবে বেছে নাও তাহলে আমি তোমার মন মতোই চলবো। আর তাছাড়া এইভাবে প্রতিনিয়ত টিচার চেঞ্জ করলে তোমার পড়াশোনাতেও এফেক্ট পড়বে। মিনের এইসব কথা শুনে অজিনের ভাইপো অনেক খুশি হয় এবং নির্দ্বিধায় তার সমস্ত শর্ত মেনে নেয়। এরপর তারা দুজন নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে একসঙ্গে বাইরে বেরিয়ে আসে, যা দেখে অজিন সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে আমার ভাইপোর মতো দুষ্টু ছেলেকে এত সহজে মানিয়ে নিল কিভাবে? সে যখন এইসব নিয়েই চিন্তা করছিল, ঠিক তখনই সেখানে ঈশো নামের একটা মেয়ে এসে উপস্থিত হয়। ঈশোর ফ্যামিলির সঙ্গে অজিনের ফ্যামিলির অনেক আগে থেকেই খুব ভালো সম্পর্ক, আর এই সূত্রেই ঈশো অজিনকে প্রথম থেকেই বেশ পছন্দ করে। সে সর্বক্ষণ তার আশেপাশে মৌমাছির মতো ঘোরাঘুরি করে, এমনকি অন্য কোনো মেয়েকে তার ধারে কাছেও ঘেঁষতে দেয় না। তবে অজিন তাকে কখনোই তেমন ভাবে পাত্তা দেয়নি। অন্যদিকে অজিনের ভাইপো মিনের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার সময় ঈশোর দিকে ইশারা করে তাকে সাবধান করে বলে, এই মহিলার থেকে তুমি একটু দূরে থেকো, কারণ আমাদের বাড়িতে অন্য কোনো মেয়ে আসলে সে তাকে সহ্য করতে পারে না। এর মধ্যেই নিচে দাঁড়িয়ে থাকা ঈশোর নজর পড়ে মিনের ওপর। সে তাকে দেখা মাত্রই অজিনের পাশে বসে তাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে, আর সে তোমার বাড়িতে কি করছে? অজিন বলে, উনি হলেন আমার ভাইপোর নতুন টিচার, আজ থেকেই এখানে জয়েন করেছেন। এটা বলেই সে মিনের দিকে তাকিয়ে বলে, আজকের ডিনারটা আমাদের এখান থেকেই করে যেও। মিনের ইচ্ছে না থাকলেও সে এক প্রকার বাধ্য হয়ে তাদের সঙ্গে ডিনার টেবিলে বসে। দেখা যায় অজিন আজ তার মেনুতে সমস্ত খাবার ঝাল দিয়ে তৈরি করেছে, কারণ মিন ঝাল খেতে অনেক পছন্দ করে। এরপর সে নিজের হাতে মিনকে খাবার সার্ভ করে, এমনকি খাওয়ার সময় ঠোঁটে খাবারের অবশিষ্ট লেগে থাকতে দেখে নির্দ্বিধায় হাত দিয়ে পরিষ্কার করে দেয়। অজিনের এইসব কর্মকাণ্ড দেখে মিন প্রচন্ড লজ্জা পায়, আর অপরদিকে ঈশো তেলেবেগুনে জ্বলে ওঠে। সে এইসব সহ্য করতে না পেরে মনে মনে ভাবে, আমি তো প্রতিনিয়ত অজিনের এত ক্লোজে থাকি, তা সত্ত্বেও আজ অব্দি সে কখনোই আমার প্রতি এতটা কেয়ার করেনি। এরপর তাদের খাওয়া দাওয়া শেষ হলে অজিন তার ম্যানেজারকে ডেকে বেশ কিছু টাকার বান্ডেল মিনের হাতে তুলে দেয় এবং তাকে বাহবা দিয়ে বলে, আজ অব্দি কোনো টিচার আমার ভাইপোকে এত সহজে বস করতে পারেনি, কিন্তু তুমি খুব সহজেই সেটা করে দেখিয়েছো, তাই তোমার এই কাজ দেখে আমি অনেক খুশি হয়েছি। টাকার বাক্সটা হাতে নিয়ে মিন অজিনকে ধন্যবাদ জানিয়ে বাইরে আসতেই ঈশো তাকে সাবধান করে বলে, তুমি এখানে পড়াতে এসেছো, তাই নিজের কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অজিনের দিকে ভুল করেও নজর দেবে না, কারণ সে শুধু আমার। উত্তরে মিন বলে, আমার এখানে আসার উদ্দেশ্য হলো টাকা কামানো, প্রেম প্রীতি করার মতো এত ফালতু সময় আমার হাতে নেই, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এইসব কথা শুনে ঈশো কিছুটা শান্ত হয় এবং মিনকে বলে, আমি শুনেছি তোমার এক ফ্রেন্ড বেশ কিছুদিন ধরেই ইনভেস্টার খুঁজছে। কাল আমার বাড়িতে একটা পার্টি রয়েছে যেখানে অনেক বড় বড় ইনভেস্টার আসবে, তোমরা চাইলে ওই পার্টিতে এসে কোনো ইনভেস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা যায় তার কথা মতোই পরের দিন মিন নিজের ফ্রেন্ডকে নিয়ে ওই পার্টিতে চলে আসে। সেখানে এক আদ্দামরা ইনভেস্টার
ইনভেস্টার মিনের অপরূপ সৌন্দর্য দেখে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। তবে মিন তাকে কোনো রকম পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে ওই ইনভেস্টার তার সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে। এটা দেখে ইসো তাদের কাছে এসে ওই ইনভেস্টারকে কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং তাদেরকে নিশ্চিন্তে পার্টিটা এনজয় করতে বলে। তবে তার কথাবার্তার ধরন দেখে মিনের ফ্রেন্ডের প্রচন্ড খারাপ লাগে, তাই সে ওই মুহূর্তেই সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মিন তাকে কোনো রকমে সেখানে আটকে নেয়। এদিকে পার্টিতে উপস্থিত সমস্ত লোকজনেরা হঠাৎ করেই একদম চুপ হয়ে যায়। মিন কৌতূহলবশত পেছনে ফিরে তাকালে দেখে ওজিন ফুলের তোড়া হাতে তাদের দিকেই এগিয়ে আসছে। সে তার স্মার্টনেস এবং সৌন্দর্য দেখে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে, আর ওজিন তার নিজস্ব ছন্দে এগিয়ে এসে ওই ফুলের তোড়াটা ইসোর হাতে তুলে দেয়। ইসো সাথে সাথেই তার হাত ধরে কাছে আসার চেষ্টা করে, তবে ওজিন ঘড়ি দেখার বাহানা করে তার থেকে হাতটা সরিয়ে নেয়। এদিকে ওজিনকে দেখে মিনের মাথায় একটা প্ল্যান আসে। সে তার ফ্রেন্ডকে বলে, তুমি শুধু দেখতে থাকো আমি কিভাবে ইনভেস্টার জোগাড় করি। এটা বলেই সে ওজিনের কাছে এসে তাকে ড্রিঙ্কস অফার করে। ওজিন যেহেতু তাকে পছন্দ করে তাই সেও কোনো কিছু না ভেবেই তার হাত থেকে ড্রিঙ্কসটা নিয়ে নেয়। আর এটা দেখে সেখানে উপস্থিত সবাই মনে করে মিন হয়তো ওজিনের খুব কাছের কেউ, তাই সবাই তাকে সম্মানের চোখে দেখতে শুরু করে। এমনকি সেখানে উপস্থিত এক বড় ইনভেস্টার নিজে থেকেই তাদের কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করে, তোমরা কোন বিষয়ে কথা বলছো? মিন বলে, আমরা নতুন মুভির জন্য একজন ইনভেস্টার খুঁজছি। অন্যদিকে ইসো দূর থেকে এইসব দৃশ্য দেখে প্রচন্ড জেলাস ফিল করে এবং মনে মনে মিনকে অকথ্য নোংরা ভাষায় গালাগালি দেয়। এরপর পার্টি শেষ করে মিন যখন বাইরে যাচ্ছিল তখন ওজিন তার কোমর ধরে নিজের কাছে টেনে নেয়। তারপর তাকে বলে, জীবনে এই প্রথমবার কোনো মেয়ে এত চালাকি করে আমাকে ব্যবহার করলো, যেটা এর আগে কখনোই কোনো মেয়ে করতে পারেনি। তুমি সত্যি অন্যদের থেকে অনেক স্মার্ট এবং বুদ্ধিমতী। কথাটা শুনে মিন তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। মিন চলে গেলে ইসো ওজিনের কাছে এসে বলে, ও তোমাকে কি বলছিল? তবে ওজিন তার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিন জেমিনকে পড়াতে এসে দেখে সে তখনও ঘুমোচ্ছে, তাই মিন হাতে একটা স্কেল নিয়ে তাকে সতর্ক করে বলে, আমি 5 পর্যন্ত কাউন্ট করব, তার মধ্যে তুমি যদি ঘুম থেকে না ওঠো তাহলে এই স্কেল দিয়ে তোমার পাছা লাল করে দেব। এটা বলেই সে নাম্বার কাউন্ট করতে শুরু করে। তবে কাউন্ট শেষ হওয়ার পরেও জেমিন ঘুম থেকে না ওঠায় মিন তার হাতে থাকা স্কেল দিয়ে জেমিনের পেছনে সজোরে একটা বাড়ি মারে, আর ওই বাড়ি মারার সাথে সাথেই চাদরের ভেতর থেকে জেমিনের বদলে ওজিন বেরিয়ে আসে। সে মুহূর্তের মধ্যেই মিনের হাত ধরে তাকে নিজের কাছে টেনে নেয়, যার ফলে মিন নিজের ব্যালেন্স হারিয়ে সোজা ওজিনের ওপরে এসে পড়ে এবং ভুলবশত একে অপরকে কিস করে ফেলে। তাদের কিস করার এই দৃশ্যটা দুষ্টু জেমিন সাইড থেকে দেখে ফেলে এবং আনন্দে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে মিন তাড়াতাড়ি ওজিনের শরীর থেকে উঠে এসে মেঝেতে বসে পড়ে এবং ওই ঘটনার জন্য তার কাছে ক্ষমা চায়। ওজিন বলে, ওসব বাদ দাও, আগে বলো তুমি আমাকে মারলে কেন? মিন বলে, আমি তোমাকে মারার আগে 5 পর্যন্ত কাউন্ট করেছি, কিন্তু তুমি তা সত্ত্বেও ঘুম থেকে ওঠোনি। আর তাছাড়া তোমার তো এখানে থাকার কথা নয়, তুমি জেমিনের বেডরুমে কি করছো? ওজিন বলে, কাল রাত থেকেই জেমিন অসুস্থ, আমি তাকে ঔষধ খাওয়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারিনি, তাই রাতে বাধ্য হয়ে তার কাছেই ঘুমিয়ে পড়েছিলাম। কথাটা শুনে মিন জেমিনের গায়ে হাত দিয়ে তার জ্বর আছে কিনা সেটা বোঝার চেষ্টা করে। তারপর কিচেনে এসে তার জন্য স্যুপ তৈরি করে। আসলে তার উদ্দেশ্য ছিল ওই স্যুপের মধ্যে ঔষধ মিশিয়ে জেমিনকে খাওয়ানো। সম্পূর্ণ স্যুপটা তৈরি হলে মিন প্রথমে সেখান থেকে কিছুটা তুলে ওজিনকে খেতে দেয়, তারপর একটা বাটিতে করে স্যুপের সঙ্গে ঔষধ মিশিয়ে জেমিনের জন্য নিয়ে যেতে শুরু করে। যাওয়ার সময় মিন লক্ষ্য করে ওজিন গরম স্যুপ মুখে দিয়ে জিভে ছ্যাঁকা খেয়েছে, তাই সে চিন্তিত হয়ে তার দিকে তাকালে ওজিন এমন ভাবে নাটক করে যেন তার কিছুই হয়নি। মিন তার নাটকটা বুঝতে পারলেও কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়, আর সে চলে যাওয়া মাত্রই ওজিন জিভ পুড়ে যাওয়ার জ্বালাতে লাফাতে শুরু করে। এদিকে মিন জেমিনকে কিছু না জানিয়েই ওই ঔষধ মেশানো স্যুপটা খেতে দেয়, আর সেও খুব আনন্দের সঙ্গে ওই স্যুপটা খেয়ে ফেলে। অন্যদিকে ওজিন নিজের স্যুপটা সম্পূর্ণ শেষ করে বাড়ির কেয়ারটেকারের স্যুপটাও খেয়ে ফেলে। আসলে ওই স্যুপটা তার এতটাই ভালো লেগেছিল যে সে কোনোভাবেই নিজের লোভ সামলাতে পারছিল না। এরপর রাতের বেলায় ওজিন তার ভাইপো জেমিনকে সঙ্গে নিয়ে মিনের বাড়ির সামনে চলে আসে এবং তাকে বলে, তাড়াতাড়ি ওপরে গিয়ে তোমার টিচারকে রাতে ডিনারের জন্য ইনভাইট করে এসো। জেমিন তার কথা শুনে কিছুটা অবাক হলে ওজিন তাকে বলে, সকালে তার তৈরি করা স্যুপ খেয়েই তোমার জ্বর ভালো হয়েছে, তাই আমাদের উচিত তাকে ট্রিট দেওয়া। এটা বলেই সে জেমিনকে মিনকে ইনভাইট করার জন্য পাঠিয়ে দেয়। ওজিনের কথা মতো জেমিন মিনের বাড়িতে এসে নক করলে মিন কৌতূহলবশত বাড়ির দরজাটা ওপেন করে এবং বাইরে ছোট্ট জেমিনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। সে চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে কি করছো? জেমিন বলে, আমি তোমাকে রাতের ডিনারের জন্য ইনভাইট করতে এসেছি। মিন বলে, কেন, আজকে কিছু স্পেশাল রয়েছে? জেমিন বলে, না না তেমন কিছু নয়, সকালে তোমার তৈরি করা স্যুপ খেয়ে আমি সুস্থ হয়েছি, তাই আঙ্কেল খুশি হয়ে তোমাকে ট্রিট দিতে চায়। যখন এইসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই মিনের বাড়ির পেছনের দরজায় কেউ একজন ধাক্কা মারে। মিন কৌতূহলবশত দরজাটা ওপেন করলেই পার্টির সেই আদ্দামরা ইনভেস্টার জোর করে তার ঘরে ঢুকে পড়ে এবং তার সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে। ছোট্ট জেমিন মিনকে বিপদে দেখে সাহায্যের জন্য এগিয়ে আসলে ওই ইনভেস্টার তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় এবং পুনরায় মিনের সঙ্গে জোর করতে শুরু করে। মিন এবং
জেমিনের চিৎকারের আওয়াজ শুনে ওজিন দৌড়ে রুমে আসে আর ওই ইনভেস্টরকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তারপর তার ওপরে বসে একের পর এক ঘুষি মারতে শুরু করে। ওজিনের হাতে বেধড়ক মার খাওয়ার পর ওই ইনভেস্টর নিজের প্রাণ বাঁচিয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। আর ওজিন মিনকে তার বেডের উপর বসিয়ে ক্ষতস্থানগুলোতে ঔষধ লাগাতে শুরু করে। ক্ষতগুলো এতটাই গভীর ছিল যে ওজিন ঔষধ লাগালেই মিন প্রচন্ড ব্যথা পাচ্ছিল। তাই ওজিন খুব যত্ন সহকারে তার ক্ষতস্থানগুলো ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট করতে গিয়ে ওজিন মিনের এতটাই কাছে চলে আসে যে মিন কয়েক মিনিটের জন্য হতভম্ব হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না এখন তার কি করা উচিত। তাই সে একদমই শান্ত হয়ে সেখানেই বসে থাকে। এই সময় ছোট্ট জেমিন একটা ডিম নিয়ে চোখে ঘুষতে ঘুষতে ওই রুমের ভেতরে এসে বলে, আঙ্কেল, এটা কিন্তু ঠিক নয়। আমি বয়সে ছোট, তাই তোমার উচিত ছিল আগে আমার ট্রিটমেন্ট করা। তার এমন বোকা বোকা কথা শুনে মিন কোনোভাবেই নিজের হাসি আটকে রাখতে পারে না। তবে পরক্ষণেই সে সিরিয়াস হয়ে ওজিনকে বলে, তোমার কোনো মতেই জেমিনের সামনে এমন ফাইট করা উচিত হয়নি, কারণ ও তো এখন ছোট। তুমি যা করবে ও সেটাই শিখবে। কথাটা শুনে ওজিন তাকে বলে, তুমি চিন্তা করো না, এরপর থেকে আমি এই ব্যাপারটা মাথায় রাখবো। দেখা যায় ওজিন নিজের দেওয়া কথা মতো জেমিনের সামনে শান্ত থাকলেও পরক্ষণেই সে গোপনে ওই ইনভেস্টরকে শাস্তি দেওয়ার জন্য ওয়্যারহাউসে নিয়ে আসে আর সেখানে তাকে প্রচন্ড মারধর করে হাড়কুড় ভেঙে দেয় এবং সবশেষে বলে, সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? জানা যায় ওই ব্যক্তি হলো ঈশ্বর দূরসম্পর্কের সৎ ভাই। সে ওজিনকে বলে, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আর সত্যি বলতে আমাকে কেউ পাঠায়নি, আমি মদের নেশায় মাতাল হয়ে এই ভুলটা করে ফেলেছি। কিন্তু ওজিন তার আচার আচরণ এবং কথাবার্তার ধরন দেখে বুঝতে পারে এই সবকিছুর পেছনে ঈশ্বর হাত রয়েছে। তাই সে ওই ব্যক্তিকে ধমক দিয়ে বলে, ঈশ্বরকে গিয়ে বলে দিস মিন এখন থেকে আমার বাড়ির একজন মেম্বার। তাই সে যদি ভুল করেও তার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে পথে বসিয়ে ছাড়বো। এটা বলেই ওজিন ওই ব্যক্তিকে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করায়। তারপর নিজের কিছু লোক ডেকে তাকে বেধড়ক মারধর করে সেখান থেকে বের করে দেয়। ওই জায়গা থেকে ফিরে আসার পর ব্যক্তিটি ঈশ্বরকে বলে, আজ তোমার জন্যই আমি এত মার খেয়েছি। কথাটা শুনে ঈশ্বর তাকে বলে, তুমি সত্যি অকর্মক, তোমাকে দিয়ে একটা ছোট্ট কাজও হয় না। এটা বলেই সে তার মুখে একটা টাকার বান্ডেল ছুঁড়ে মারে এবং যত দ্রুত সম্ভব শহর ছেড়ে পালিয়ে যেতে বলে। পরের দিন ইসো ওজিনের কাছে ভালো সাজার জন্য মিনের সঙ্গে দেখা করতে আসে। সে তাকে বলে, গতকাল আমার ভাই যা কিছু করেছে তার জন্য আমি দুঃখিত, দয়া করে তোমরা তাকে ক্ষমা করে দাও। আর তাছাড়া আমি শুনলাম তোমার ওই ফ্রেন্ড মুভির জন্য এখনো ইনভেস্টর খুঁজছে, তোমরা চাইলে আমি তোমাদের জন্য একটা ভালো ইনভেস্টর খুঁজে দিতে পারি। এটা বলেই সে সেখান থেকে উঠে চলে যায়। ওজিন তার কথাবার্তা শুনে বুঝে যায় গতকাল যা কিছু হয়েছে সবটাই ইসো প্ল্যান করে করিয়েছে। তাই সে মিনের কাছে মাথা নত করে ক্ষমা চায় এবং বলে, এই সবকিছু আমার জন্য হয়েছে, আমার জন্যই ইসো তোমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। তাই শাস্তিস্বরূপ তুমি যা বলবে আমি সেটাই মাথা পেতে নেব। দেখা যায় মিন এটা শোনা মাত্রই তাকে বলে, আপনি পারলে আমার বেতনটা একটু বাড়িয়ে দিন। কথাটা শুনে ওজিন মৃদু একটা হাসি দেয় এবং সাথে সাথেই তার বেতন ডবল করে দেয়। পরের দিন মিন তার ফ্রেন্ডকে নিয়ে ঈশ্বর ঠিক করে দেওয়া সেই ইনভেস্টারের সঙ্গে দেখা করতে আসে। তারা লক্ষ্য করে ওই ইনভেস্টার একা একাই নৃত্য করছে। তার মুখটা দেখা মাত্রই মিনের ফ্রেন্ড বলে, আমি এই ব্যক্তিকে ভালোভাবেই চিনি, ইনি সর্বদাই ওজিনের সঙ্গে কম্পিটিশন করে, তাকে একটুও সহ্য করতে পারে না। এমনকি যে সমস্ত মেয়েরা ওজিনকে পছন্দ করে এই ব্যক্তি তাদেরকে নিজের করে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। কথাটা শুনে মিন তার ফ্রেন্ডকে বলে, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। এটা বলেই সে তাকে নিয়ে জিয়ানের কাছে চলে আসে। জিয়ান মিনকে দেখা মাত্রই তার সৌন্দর্যের প্রেমে পড়ে যায়। সে শক্ত করে তার হাতটা চেপে ধরে এবং যে কোনো প্রকারে তাকে নিজের করতে চায়। তবে মিনের ফ্রেন্ড তার এই উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পেরে তাকে বলে, আমাদের হাতে বেশি টাইম নেই, তাই তাড়াতাড়ি কাজের কথায় আসা যাক। জিয়ান বলে, এটা আমার বাড়ি, তাই এখানে কে কখন আসবে কিংবা যাবে সেটা আমি ঠিক করব। এটা বলেই সে তাদেরকে জোর করে ডিনার টেবিলে বসতে বাধ্য করে। তারপর মিনকে উদ্দেশ্য করে বলে, আমি শুনলাম তুমি নাকি ওজিনের বাড়িতে কাজ করো। মিন বলে, হ্যাঁ, আমি একজন প্রাইভেট টিউটর। কথাটা শুনে জিয়ান বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর, তুমি চাইলেই এইসব ছোটখাটো কাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে আসতে পারো, আমি তোমাকে খুব অল্প সময়ের মধ্যেই অনেক ওপরে নিয়ে যাব। তার এমন অদ্ভুত সব কথা শুনে মিন সেখান থেকে উঠে যেতে চায়। তবে জিয়ান তাকে বাধা দিয়ে বলে, তুমি যদি এই ড্রিঙ্কসটা পান না করো তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। দেখা যায় সে এই কথাটা বলা মাত্রই ওজিন হঠাৎ করেই ওই জায়গাতে চলে আসে। আসলে সে অনেক আগে থেকেই বাড়ির বাইরে দাঁড়িয়ে তাদের সমস্ত কথোপকথন শুনছিল, কারণ সে জিয়ানের চরিত্র সম্পর্কে আগে থেকেই জানতো। তো যাই হোক, সে বাড়ির ভেতরে এসে জিয়ানকে ধমক দিয়ে বলে, ও ড্রিঙ্কস করতে পছন্দ করে না, তা সত্ত্বেও তুমি ওকে জোর করছো কেন? জিয়ান বলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যদি ওর এতই কেয়ার করো তাহলে ওর বদলে ড্রিঙ্কসটা তুমি খেয়ে নাও। কথাটা শোনা মাত্রই ওজিন বোতলে থাকা সম্পূর্ণ ড্রিঙ্কসটা একাই খেয়ে ফেলে। আর এই দৃশ্য দেখে জিয়ান মনে মনে ভাবতে থাকে, এই মেয়ের মধ্যে নিশ্চয়ই স্পেশাল কিছু রয়েছে, তা না হলে ওজিন তো এর আগে কখনোই কোনো মেয়ের জন্য এতটা সিরিয়াস হয়নি। এইসব ভাবতে ভাবতেই সে ছোট্ট একটা স্মাইল দিয়ে সেখান থেকে চলে যায়। আর ওজিন কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে ওয়াশরুমে চলে যায়। ওজিনের অবস্থা দেখে মিন বুঝতে পারে তার প্রচন্ড নেশা হয়ে গেছে, তাই সে তার জন্য কিছু আঙুর নিয়ে ওয়াশরুমে চলে আসে। দেখা যায় অধিক মাত্রায় ড্রিঙ্কস করে ওজিন ওয়াশরুমে প্রচন্ড বমি করছিল। তবে সে মিনের আওয়াজ পাওয়া মাত্রই এমন
এমনভাবে নাটক করতে শুরু করে যেন এই সামান্য ড্রিঙ্কস করে তার কিছুই হয়নি। কিন্তু মিন তো তার অবস্থা সম্পর্কে আগেই বুঝতে পেরেছিল, তাই সে তাকে কিছু আঙুর দিয়ে বলে, এই আঙুরগুলি তাড়াতাড়ি খেয়ে নাও, তাহলে তোমার নেশা কেটে যাবে। কথাটা শুনে ওজিন পুনরায় বাহানা করে বলে, আমার 2 হাত নোংরা, আঙুরটা তুমিই খাইয়ে দাও। তাই মিন এক প্রকার বাধ্য হয়ে নিজের হাতেই তাকে আঙুর খাইয়ে দেয়। আঙুর খাওয়ানোর সময় ওজিন মিনের এতটাই কাছে চলে আসে যে মিন প্রচন্ড নার্ভাস হয়ে পড়ে। সে কি করবে বুঝতে না পেরে আঙুরের প্লেটটা সরিয়ে দুধের গ্লাসটা হাতে তুলতেই ওজিন তার দিকে এগিয়ে আসে, যার ফলে মিন ভুলবশত গ্লাসে থাকা দুধটা ওজিনের জামাতে ঢেলে ফেলে। ওজিন তার এমন আচার আচরণ দেখে বুঝতে পারে মিন সত্যি প্রচন্ড ভয় পেয়েছে, তাই সে তাকে শান্ত করার চেষ্টা করে। তবে মিন তার কোনো কথা না শুনে নিজের রুমাল দিয়েই তার জামাটা মুছতে শুরু করে। জামাটা মোছার পর সে ওজিনের প্যান্টে লেগে থাকা দুধটা পরিষ্কার করতে গেলে ওজিন তাকে বলে, তুমি এসব কি করছো? কথাটা শুনে মিনও মনে মনে রিয়েলাইজ করে সে যেটা করছে সেটা ঠিক নয়, তাই সে সাথে সাথেই লজ্জা পেয়ে তার থেকে দূরে সরে যায়। তবে ঠিক এই সময়ে অন্য এক ব্যক্তি হঠাৎ করেই ওয়াশরুমে চলে আসে। ওজিন তাকে দেখা মাত্রই মিনকে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে, যাতে ওই ব্যক্তি মিনের ফেস দেখতে না পারে, কারণ একবার তার পরিচয় রিভিল হলে সমাজের লোকজন তাকে খারাপ চোখে দেখবে। অন্যদিকে মিনের ফ্রেন্ড লক্ষ্য করে এত সময় পেরিয়ে যাওয়ার পরেও মিন ওয়াশরুম থেকে বাইরে আসছে না, তাই সে চিন্তিত হয়ে ওয়াশরুমের দিকে যেতে গেলে মিন এবং ওজিনকে একসঙ্গে তার সামনে দেখতে পায়। সে ওজিনকে জিজ্ঞাসা করে, তোমরা এতক্ষণ কি করছিলে? তবে ওজিন তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মিনকে বলে, আমি চাই এখন থেকে তুমি আমার ভাইপো জেমিনকে ফুল টাইম পড়াও, আর এটার জন্য তোমাকে আমাদের বাড়িতেই সবসময় থাকতে হবে। মিন সাথে সাথেই তার এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেয়, কারণ সে এমন অচেনা কোনো ব্যক্তির বাড়িতে থাকতে চায় না। তবে ঠিক তখনই তার ফ্রেন্ড তাকে সাইডে এনে বলে, এত সুন্দর একটা সুযোগ এইভাবে ছেড়ে দিও না, কারণ এটা করে তুমি অনেক টাকা কামাতে পারবে, আর তাছাড়া তুমি ওদের বাড়িতে থাকলে বাইরের কোনো ব্যক্তি তোমাকে ডিস্টার্ব করার সাহস পাবে না। তারা যখন এইভাবেই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল, তখন ওজিন তাদের কাছে এসে কান পেতে সবকিছু শুনতে থাকে। ওজিনকে নিজেদের এতটা কাছে দেখে মিন প্রচন্ড ঘাবড়ে যায়, তাই সে আর কোনো কিছু না ভেবেই সরাসরি ওজিনের ওই প্রস্তাবটা মেনে নেয়। এটা শুনে ওজিনও মনে মনে বেশ খুশি হয় এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়, দেখা যায় ওজিন ওখান থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করতে করতে মিনের কথাই চিন্তা করছিল। এর মধ্যেই পেছন থেকে ইসো এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ওজিন তার এমন আচরণে প্রচন্ড বিরক্ত হয়, যদি নেক্সট টাইম এটা আবারও রিপিট করো তাহলে সেটা তোমার জন্য অনেক খারাপ হবে। এরপর ইসো চলে গেলে ওজিন হাতে একটা আঙুর ফল নিয়ে ভাবতে থাকে, এই আঙুরগুলো সত্যি অনেক লাকি, এগুলোর কারণেই আমি মিনকে জড়িয়ে ধরতে পেরেছি। এইসব ভাবতে ভাবতেই ওজিন তার কল্পনার দুনিয়াতে হারিয়ে যায় এবং অদ্ভুত সব আচরণ করতে শুরু করে, যা দেখে তার কেয়ারটেকার প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে, কারণ সে আগে কখনোই ওজিনকে এমন আচরণ করতে দেখেনি। এর মধ্যেই ওজিন তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলে তার ভাইপোকে বলে, কাল থেকে তোমার টিচার আমাদের সঙ্গে একই বাড়িতেই থাকবে। কথাটা শুনে জেমিন প্রচন্ড খুশি হয়, তবে একই সাথেই সে একটু চিন্তিতও ছিল, কারণ সে ভালোভাবেই জানতো তার আঙ্কেল কোনোমতেই মিস মিনের সঙ্গে তাকে বেশিক্ষণ থাকতে দেবে না। পরের দিন সকালে মিন তাদের বাড়িতে আসার সাথে সাথেই জেমিন তার হাত ধরে সম্পূর্ণ বাড়িটা ঘোরাতে নিয়ে যায়। এই সময় মিন তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সে রাতের বেলায় ঠিক করে ঘুমোয় না, যে কারণে তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। মিন তাকে এই ব্যাপারে কিছু একটা বলতে গেলে সে মিনকে থামিয়ে দিয়ে বলে, এই বাড়িতে তুমি সব থেকে বেশি আমার সঙ্গেই কথা বলবে। মিন তার কথাবার্তা এবং আচার আচরণ দেখে বুঝতে পারে সে তাকে মন থেকে পছন্দ করে, তবে তার পছন্দটা একটু অন্যরকম। তাই মিন তাকে আগে থেকেই সাবধান করে বলে, তুমি এখন অনেক ছোট, তাই উল্টোপাল্টা চিন্তা না করে পড়াশোনাতে মন দাও। তাদের এইসব কথার মধ্যেই সেখানে ওজিন এসে বলে, কালকের ড্রেসটা সত্যি অনেক ভালো ছিল। আসলে তার এটা বলার কারণ হলো সে মিনকে আগের দিনের ঘটনাটা মনে করাতে চায়। দেখা যায় সত্যি সত্যি মিন তার কথা শুনে বেশ নার্ভাস হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর ইসো ওজিনের জন্য খাবার নিয়ে তাদের বাড়িতে আসে, তবে ওজিন তার নিয়ে আসা খাবারটা খাবে না বলে মিনকে তাদের জন্য রান্না করতে বলে। এদিকে আবার দুষ্টু জেমিন তার আঙ্কেলের লিপস্টিক মাখা একটা পোশাক পায়। সে ওই লিপস্টিকটা দেখে মনে করে ওটা হয়তো তার টিচার মিস মিনের, তাই সে তার আঙ্কেলকে রাগানোর জন্য সবার সামনে ওই পোশাকটা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল তুমি কি আমার জন্য আন্টি খুঁজে নিয়েছো? তার এমন বখাটে প্রশ্ন শুনে ওজিন বেশ লজ্জায় পড়ে যায়। তবে ঠিক তখনই পাশ থেকে ইসো মুখ ভর্তি হাসি নিয়ে বলে ওঠে, এই লিপস্টিকের দাগটা আমার। গতকাল রাতে আমি যখন তোমার আঙ্কেলকে জড়িয়ে ধরেছিলাম তখনই ভুলবশত ওটা লেগে গিয়েছে। ইসোর এই কথাটা শুনে ওজিন প্রচন্ড রেগে যায় এবং বাচ্চার সামনে এইসব বলার জন্য তাকে অনেক বকাবকি করে, কিন্তু তা সত্ত্বেও ইসো নির্লজ্জের মতো তাকে বলে, কাল তোমার জন্মদিন, তাই আমি তোমার জন্য জন্মদিনের পার্টি আয়োজন করেছি। এটা শুনে পাশ থেকে জেমিন বলে, কাল আঙ্কেল কোথাও যাবে না, কারণ আমরা বাড়িতেই আঙ্কেলের জন্মদিন সেলিব্রেট করব। ইসো বুঝতে পারে ওজিনের মতোই ছোট্ট জেমিনও তাকে একটুও পছন্দ করে না, তাই সে লজ্জায় মাথা নত করে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর মিন ওজিনের কাছে এসে তাকে এইভাবে বাড়িতে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। তখন ওজিন তাকে কথা ঘুরিয়ে জিজ্ঞাসা করে, ওসব বাদ দাও, এখন আমাকে বলো তোমার
তোমার কেমন ছেলে পছন্দ? এটা বলেই সে মিনকে দেওয়ালে ঠেকিয়ে সেখানেই আটকে রাখে। তার এমন অদ্ভুত প্রশ্ন শুনে মিন প্রচন্ড ঘাবড়ে যায় এবং স্ট্যাচুর মতো একদম চুপ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। দূর থেকে দুষ্টু জেমিন তার আঙ্কেল এবং মিস মিনকে এত কাছাকাছি দেখে মনে করে তার আঙ্কেল নির্ঘাত মিস মিনের প্রেমে পড়েছে। তাই সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে আঙ্কেল এবং মিস মিনকে একসঙ্গে করেই ছাড়বে। সিন শিফট হয় আর দেখা যায় রাতের বেলায় দুষ্টু জেমিন ভূত সেজে তার আঙ্কেলের রুমে আসে, কারণ সে মনে করেছিল আঙ্কেল হয়তো তাকে দেখে ভয় পেয়ে তার টিচার মিস মিনের কাছে দৌড়ে পালাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তার এই প্ল্যানটা ফেল হয়ে যায়, কারণ তার আঙ্কেল ঘুমের ঘোরে তাকে একটা চড় মারায়। সে নিজেই চিৎকার করে কাঁদতে শুরু করে। তার চিৎকার শুনে ওজিনের ঘুম ভাঙলে সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তবে জেমিন তার কথা ঘুরিয়ে বলে আমি ভাবছিলাম আমার বাবার সঙ্গে মিস মিনের বিয়ে দিলে কেমন হয়। আমার বাবা কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম, মিস মিনের সঙ্গে তাকে ভালোই মানাবে। ভাইপোর এমন কথা শুনে ওজিন বেশ জেলাস ফিল করে। সে তাকে বুঝিয়ে বলে তোমার বাবা কখনোই মিস মিনকে বিয়ে করবে না। কথাটা শোনা মাত্রই দুষ্টু জেমিন তাকে বলে আমার বাবা না হয় নাই বা করলো, কিন্তু তুমি তো করতে পারো। এটা শুনে ওজিন লজ্জা পেয়ে মুখ ঢাকা নিয়ে শুয়ে পড়ে। তবে জেমিন তা সত্ত্বেও সেখান থেকে না গিয়ে তার দিকে তাকিয়ে থাকলে ওজিন পুনরায় উঠে বসে এবং জেমিনের গাল টিপে বলে তুমি বড্ড পেকেছো। আঙ্কেলের এই কথাটা শুনে জেমিন এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। জেমিন চলে গেলে ওজিন শুয়ে শুয়ে ভাবতে থাকে এই বাড়িতে যদি সব থেকে হ্যান্ডসাম কেউ থেকে থাকে সেটা হলাম আমি। তাই মিন যদি কাউকে পছন্দ করে সেটা আমাকেই করবে। পরের দিন সকালে মিন তার বন্ধুকে নিয়ে আবারও একজন ইনভেস্টারের সঙ্গে দেখা করতে আসে। দেখা যায় এই ইনভেস্টারও বাকিদের মতোই তার সৌন্দর্যের প্রেমে পড়ে যায় এবং তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। এটা দেখে মিনের বন্ধু রেগে গিয়ে ওই ব্যক্তির সঙ্গে ঝামেলা শুরু করে। দেখতে দেখতেই তাদের এই ঝামেলাটা চরম পর্যায়ে পৌঁছে যায়। ঝামেলা চলাকালীন আগের সেই ইনভেস্টার জিয়ান এসেও সেখানে উপস্থিত হয়। সে মিনকে বিপদে দেখে তার কাছে হিরো সাজার জন্য ওই ইনভেস্টারকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর ঠিক আগের মতোই তাদেরকে পুনরায় সেখানে আটকে রাখে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মিনের বন্ধু তাকে একটা সেন্টের বোতল দিয়ে বলে এটা মিন স্পেশালি তোমার জন্য তৈরি করেছে। কথাটা শোনা মাত্রই জিয়ান তার হাত থেকে সেন্টের বোতলটা নিয়ে নিজের শরীরে স্প্রে করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগেই মিন তার বন্ধুকে সঙ্গে নিয়ে চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হয়। দেখা যায় আজ ওজিন তার জন্মদিন উপলক্ষে নিজের বাড়িতেই একটা পার্টির আয়োজন করেছে, যেখানে মিন সহ আরো একাধিক স্পেশাল গেস্টরা উপস্থিত ছিল। পার্টিতে যখন সবকিছু খুব ভালোভাবেই চলছিল তখন জিয়ান নামের সেই ইনভেস্টার বিনা ইনভাইটেশনে পার্টিতে এসে উপস্থিত হয়। ওজিন তাকে দেখা মাত্রই প্রচন্ড রেগে যায় এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? জিয়ান বলে তুমি চিন্তা করো না, তোমার পার্টিটা আমি নষ্ট করব না, আমি শুধুমাত্র মিনের সঙ্গে একবার দেখা করেই এখান থেকে চলে যাব। এটা শুনে ওজিন তাকে বলে মিন তো অনেক আগেই পার্টি থেকে চলে গেছে। তবে জিয়ান তার কথা বিশ্বাস করে না। সে পুরো বাড়ি জুড়ে মিনকে খুঁজতে থাকে এবং অবশেষে জেমিনের সঙ্গে তাকে একটা টেবিলে বসে থাকতে দেখে। আমার থেকে এইভাবে পালাচ্ছ কেন? আমি তো শুধুমাত্র তোমার সঙ্গে একটু ড্রিঙ্ক করতে চাই। এটা বলেই সে মিনের হাতে একটা ওয়াইনের গ্লাস ধরিয়ে দেয়। মিন কোনো কিছু না ভেবেই ওয়াইনটা খেয়ে ফেলে, কারণ সে মনে করেছিল ওয়াইনটা খেয়ে নিলে জিয়ান সেখান থেকে চলে যাবে। দেখা যায় ওয়াইনটা শেষ হওয়ার সাথে সাথেই জিয়ান তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ছোট্ট জেমিন চালাকি করে জিয়ানের জামার ওপর কেক ফেলে দেয়, যার কারণে জিয়ান এক প্রকার বাধ্য হয়েই সেখান থেকে চলে যায়। পরে মিন যখন বাইরে বসেছিল তখন ওজিন হাতে ওয়াইনের গ্লাস নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে। ওজিন দেখে মিন তার জন্য একটা গিফট এনেছে, তবে এই একই গিফট তার কাছে আগে থেকেই ছিল। তাই সে সাথে সাথেই নিজের গিফটটা ফেলে দিয়ে বলে আমার তো তোমার আনা গিফটটাই পছন্দ হয়েছে। ওজিনের এই কথা শুনে মিন অনেক খুশি হয়। তবে ঠিক এর মধ্যেই হঠাৎ করে মিনের শরীর খারাপ হতে শুরু করে, যা দেখে ওজিন তাকে ধরতে গেলে মিন জিজ্ঞাসা করে তুমি ওয়াইনের মধ্যে কি মিশিয়েছো? ওজিন বুঝতে পারে মিনের প্রচন্ড নেশা হয়েছে, তাই সে তাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায় এবং শান্ত করার জন্য বাথটবে শুইয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও মিন কোনোভাবেই শান্ত হয় না। সে ওজিনকে নিজের কাছে টেনে তার সঙ্গে রোমান্স করতে চায়। তাই ওজিন তাকে সাবধান করে বলে তুমি কিন্তু আমাকে সিডিউস করছো। কথাটা শুনে মিন তার থেকে সরে গিয়ে একা একাই বাথটব থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু সে এতটাই নেশাগ্রস্ত ছিল যে কোনোভাবেই সেটা করতে পারছিল না। এটা দেখে ওজিন তাকে হেল্প করতে গেলে তারা দুজনেই একে অপরের অনেক কাছে চলে আসে। আর মিনকে এত কাছে পেয়ে ওজিন কোনো মতেই নিজেকে সামলাতে না পেরে তাকে কিস করে ফেলে। এতে মিন পুনরায় তাকে বলে এরপরেও তুমি বলবে তুমি আমার ড্রিঙ্কসে কিছু মেশাওনি? মিন তাকে বিশ্বাস করছে না দেখে ওজিন তাকে বলে তুমি কি চাও, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব নাকি নিজেই হেল্প করব? এটা শুনে মিন তার কাছ থেকেই হেল্প চায়। তাই ওজিন তাকে নিজের সঙ্গে করে বেডরুমে নিয়ে আসে এবং তার শরীরের জামাকাপড় খুলে তার সঙ্গে রোমান্সে মেতে ওঠে। পরের দিন সকালে ওজিনের ঘুম
ঘুম ভাঙলে সে মিনের গলায় একটা লকেট দেখতে পায়, যেটা একটু অন্যরকম ছিল। তবে এর মধ্যেই মিন ঘুম থেকে উঠে পড়লে ওজিন তাকে জিজ্ঞাসা করে, মনে করো তুমি কাল রাতে কি কি খেয়েছিলে? সাথে সাথেই মিন খেয়াল করে আগের দিন রাতের বেলায় সে জিয়ানের দেওয়া ড্রিঙ্কস খেয়েছিল। কথাটা শোনা মাত্রই ওজিন জিয়ানকে ফোন করে থ্রেট দেয়। তবে জিয়ান স্পষ্ট ভাষায় তাকে জানিয়ে দেয়, আমি এই সব কিছুই করিনি। এটা শুনে ওজিন ফোনটা কেটে দিলেই জিয়ান তার লোকজনদের জিজ্ঞাসা করে গতকাল রাতে তারা মিনের ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিল কিনা। প্রথম তিনজন কোনো কিছু না বললেও শেষজন বলে, আমাকে ক্ষমা করে দিন, আগের দিন ঈশ্বর কথা শুনে আমি তার ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়েছিলাম। কথাটা শুনে জিয়ান প্রচন্ড রেগে যায়, কারণ সে ভালোভাবেই জানতো ওজিন খুব তাড়াতাড়ি সত্যিটা বের করে ফেলবে। যে কারণে সে ওজিনের সামনে এসে নিজে থেকেই এটা স্বীকার করে নেয় তার লোকই এই দুষ্কর্মটা করেছে। ওজিন সাথে সাথেই শাস্তিস্বরূপ জিয়ানকে বলে তার ওই লোকটাকে মেরে ফেলতে। তবে জিয়ান কোনো মতেই তার ওই লোকটাকে মারতে রাজি হয় না, কারণ ওই লোকটা জিয়ানের খারাপ সময়ে তাকে নানাভাবে সাহায্য করেছিল। ব্যাপারটা বুঝতে পেরে ওজিন লোকটাকে এইবারের মতো ক্ষমা করে দেয়। তবে যাওয়ার আগে সে যেই হাত দিয়ে ড্রিঙ্কসের ড্রাগস মিশিয়েছিল সেই হাতে একটা গুলি করে হাতটা জখম করে দেয়। এরপর ওজিন বাড়ি ফিরে মিনকে সম্পূর্ণ ঘটনাটা বুঝিয়ে বলে। আর মিন নিজেও মনে মনে ভাবতে থাকে আগের দিন ওজিনের কোনো দোষ ছিল না, কারণ সে তো নিজেই তাকে ইন্টিমেট হওয়ার জন্য ফোর্স করছিল। এর পরের দিন জেমিনকে পড়াতে যাওয়ার সময় মিন বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারে ওজিনের কাল রাত থেকে প্রচন্ড শরীর খারাপ, তবে সে কোনোরকম ভাবেই ঔষধ খাচ্ছে না। এটা শুনে মিন তার সঙ্গে দেখা করার জন্য তার রুমে চলে আসে। সে ওজিনকে বকা দিয়ে ঔষধ খাওয়ার কথা বললে সে হঠাৎ করেই মিনকে জড়িয়ে ধরে। এর মধ্যেই তার ভাইপো জেমিন সেখানে চলে আসলে ওজিন তাকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে। এরপর মিন কোনো রকমে ওজিনকে সামলে তাকে ওষুধটা খাওয়াতে গেলে ওজিন সেটা খেতে চায় না। যে কারণে মিন তাকে বলে, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য মার্কেট থেকে মিষ্টি গ্রেপস নিয়ে আসছি। এটা বলেই মিন সেখান থেকে যেতে গেলে ওজিন নিজে থেকেই সম্পূর্ণ ঔষধটা খেয়ে নেয় এবং পেছন থেকে মিনের হাতটা টেনে ধরে। এতে মিন কিছুটা অবাক হয়ে তাকে বলে, আমি একজন টিচার, তাই দয়া করে আমার থেকে দূরত্ব মেনটেন করুন। গতকাল রাতে তো আমি তোমার সবকিছু দেখে নিয়েছি। কথাটা শুনে মিন প্রচন্ড লজ্জা পায়। ওজিন বলে, ঠিক আছে, আমি চুপ করব, তবে তার বিনিময়ে তোমাকে আমার ড্রেসটা চেঞ্জ করতে হবে। তাই মিন যখন বাধ্য হয়ে তার ড্রেসটা চেঞ্জ করতে যাচ্ছিল তখন ওজিন তাকে কাছে টেনে তার ঠোঁটে কিস করে নেয়। এতে মিন লজ্জা পেয়ে সেখান থেকে উঠে মার্কেটে চলে আসে এবং ওজিনকে দেওয়া কথা মতোই তার জন্য গ্রেপস কিনতে শুরু করে। দেখা যায় এই সময় সেখানে উপস্থিত কিছু মহিলা মিনকে দেখে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। মিন বাড়ি ফিরলে ওজিন যখন এই ঘটনা সম্পর্কে জানতে পারে তখন সে রেগে গিয়ে তাকে বলে, আমাকে বলো তোমাকে কে কি বলেছে। মিন বলে, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, যা হয়েছে আমি নিজেই বুঝে নেব। এই সময় পেছন থেকে বাড়ির কেয়ারটেকার এসে মিনকে বলে, টেলিফোনে কেউ একজন ফোন করেছে আর সে আপনার সঙ্গেই কথা বলতে চাইছে। এটা শুনে মিন তাড়াতাড়ি করে নিচে গিয়ে ফোনটা রিসিভ করে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি তাকে জানায়, আপনাদের স্ক্রিপ্টটা আমার পছন্দ হয়েছে, তাই আমি আপনাদের মুভিতে ইনভেস্ট করতে চাই। কথাটা শোনা মাত্রই মিন তার ফ্রেন্ডকে নিয়ে একটি রেস্টুরেন্টে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে চলে আসে। তবে রেস্টুরেন্টে ঢুকে সে লক্ষ্য করে সেখানে ওই ব্যক্তির বদলে জিয়ানের একজন ফ্রেন্ড বসে আছে। মিন তাকে দেখা মাত্রই প্রচন্ড রেগে যায় এবং কথায় কথায় তার সঙ্গে ফাইটে জড়িয়ে পড়ে। দেখা যায় মিন একাই ওই মহিলা এবং তার দুই সঙ্গীকে মেরে কুপঘাত করে দেয়। এই সময় ওজিনও মিনের বিপদের কথা চিন্তা করে ওই রেস্টুরেন্টে চলে আসে। তবে সে মিনকে ওইভাবে লড়াই করতে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়। সত্যি বলতে সে এটা কখনো কল্পনাও করেনি। দেখা যায় সবাইকে মারধর করার পর মিন তার বন্ধুকে নিয়ে নিজস্ব ছন্দে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর মিন বাড়িতে ফিরলে ওজিন তার হাতে বেশ কিছু ক্ষতর চিহ্ন দেখতে পায় এবং নিজে থেকেই সেটাতে ঔষধ লাগিয়ে দেয়। ওজিনকে এতটা কেয়ার করতে দেখে মিন ভেতরে ভেতরে প্রচন্ড খুশি হয়। এর মধ্যেই ইসো এসে তাদের ওই সুন্দর মুহূর্তটা নষ্ট করে দেয়। সে কোনো কারণ ছাড়াই মিনকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে। পাশ থেকে ওজিন তার এইসব কথা শুনে সামনে এগিয়ে আসে এবং ইসোকে সাবধান করে বলে সে যেন দ্বিতীয়বার মিনকে এমন কোনো কথা বলার সাহস না করে। ওজিনের কাছে বকা খেয়ে ইসো প্রচন্ড আপসেট হয় এবং মাথা নত করে সেখানেই দাঁড়িয়ে থাকে। তবে ওজিন এবং মিন তাকে ইগনোর করে নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত হলেই ইসো তাদের চোখ ফাঁকি দিয়ে ওজিনদের বাড়ির একটা ট্রেডিশনাল মেডিসিন সেখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। এরপর সে ওই মেডিসিনটা অন্য একটা লোককে দিয়ে বলে, আমি এই মেডিসিনটা বানানোর ফর্মুলা জানতে চাই। এদিকে দেখা যায় জিয়ানের অধীনে কর্মরত সেই ব্যক্তি যে অতীতে মিনের ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়েছিল সে এখন পুরানো সবকিছু ছেড়ে দিয়ে নিজের একটা ছোটখাটো ব্যবসা চালাচ্ছে। তবে হঠাৎ করেই সেখানে কিছু গুন্ডা এসে তাকে মারধর করে তার টাকা পয়সা দিয়ে নিতে শুরু করে। লোকটি যখন গুন্ডাদের হাতে মার খেতে খেতে প্রায় আধমরা হয়ে যায় তখন ঈশ্বর এক ফ্রেন্ড এসে লোকটিকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর তাকে একটা কাগজ দিয়ে বলে, আমি চাই তুমি এই কাগজটা তোমার বস জিয়ানের কাছে পৌঁছে দাও। মেয়েটি যেহেতু তার প্রাণ বাঁচিয়েছে তাই সে বাধ্য হয়ে ওই কাগজটা তার বস জিয়ানের কাছে নিয়ে যায়। কাগজটা দেখে জিয়ান বুঝতে পারে এটা একটা ট্রেডিশনাল মেডিসিনের ফর্মুলা। আসলে এই ফর্মুলাটা
ইসো এই কারণেই জিয়ানের কাছে পাঠিয়েছে যাতে সে অজিনকে বোঝাতে পারে তাদের ওই ট্রেডিশনাল মেডিসিনের ফর্মুলাটা মিন নিজেই চুরি করে জিয়ানকে দিয়ে এসেছে। জিয়ান ওই ফর্মুলাটা দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়, তবে সে তখন অবধি জানতো না যে এটা অজিনদের বাড়ি থেকে চুরি করা একটা ট্রেডিশনাল মেডিসিনের ফর্মুলা। তো যাই হোক, এরপর জিয়ান মিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য রাতের ডিনার করতে বাড়িতে ইনভাইট করে, কারণ আগের দিন রেস্টুরেন্টে তার এক্স গার্লফ্রেন্ড কোনো কারণ ছাড়াই মিনের সঙ্গে লড়াই করেছে। দেখা যায় জিয়ানের কথা মতোই ওই দিন রাতের বেলায় মিন নিজের বন্ধুকে সঙ্গে নিয়ে তার বাড়িতে ডিনার করতে আসে। তবে বাড়িতে ঢোকা মাত্রই সে জিয়ানের মাকে দেখে সম্পূর্ণ চমকে যায়, কারণ ওই মহিলা আর অন্য কেউ নয়, সে হলো মিনের মা। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে আসে আর দেখা যায় মিন তার পরিবারের সঙ্গে অনেক খুশি ছিল। তার বাবা পেশাগত দিক থেকে একজন আর্টিস্ট ছিলেন, তার আঁকা প্রত্যেকটা চিত্রই বাজারে অনেক চড়া দামে বিক্রি হতো। তবে একদিন এক অসাধু ব্যক্তি মিনের বাবার কাছ থেকে জোর করে একটা পেন্টিং কিনতে চায়, কিন্তু মিনের বাবা সেই পেন্টিংটা তাকে না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ফলস্বরূপ রাতের বেলায় কেউ একজন তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওই ভয়ঙ্কর আগুনে মিনদের পুরো বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়, এমনকি তার বাবাও ওই আগুনেই পুড়ে মারা যায়। তবে মিন এবং তার মা কোনো রকমে ওই আগুন থেকে বেঁচে বেরিয়ে আসে। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে আর জানা যায় এই ঘটনার পর থেকে মিন এবং তার মা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ফলে তার মা নিজের একাকিত্ব কাটানোর জন্য জিয়ানের বাবাকে বিয়ে করে নেয়, অর্থাৎ জিয়ান হলো মিনের স্টেপ ব্রাদার। এত বছর পর মা মেয়ের এইভাবে দেখা হওয়ায় তারা দুজনেই প্রচন্ড খুশি হয়। তারা ডিনার করতে করতে জীবনের কাটিয়ে আসা সমস্ত সুখ দুঃখের মুহূর্তগুলি নিজেদের মধ্যে শেয়ার করতে শুরু করে, যার ফলে তার বাড়ি ফিরতে দেরি হওয়ায় ওজিন তাকে নিয়ে প্রচন্ড চিন্তা করতে থাকে। এমনকি সে যখন তার কেয়ারটেকারের কাছ থেকে জানতে পারে মিন জিয়ানের সঙ্গে ডিনার করতে তার বাড়িতে গেছে, তখন সে প্রচন্ড রেগে যায়, কারণ সে জিয়ানের চরিত্র এবং উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবেই জানতো। দেখা যায় কিছুক্ষণ পরেই মিন জিয়ানের সঙ্গে মদের নেশায় মাতাল হয়ে বাড়ি ফিরে আসে, যে কারণে তার ব্যাগটা জিয়ানের গাড়িতেই রয়ে যায়। বাড়িতে ঢুকেই মিন কোনো কিছু না ভেবে সোজা ওজিনকে নিয়ে বিছানায় ঝাঁপ দেয় এবং তারপর তার ওপরে চেপে গালে স্পর্শ করতে শুরু করে। তার এমন কাজকর্ম দেখে ওজিন তাকে বলে, তুমি কি আবারও আগের দিনের ঘটনাটা রিপিট করতে চাও? এটা বলা মাত্রই মিন তার বুকে মাথা দিয়ে তখনই ঘুমিয়ে পড়ে। ফলে ওজিনকে সারা রাত ওইভাবেই কাটাতে হয়। পরের দিন সকালে ওজিন যখন ড্রয়িং রুমে বসেছিল, তখন ইসো তার সঙ্গে দেখা করতে আসে। সে যখন ওজিনকে কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ওজিনের এক কর্মচারী এসে তাকে জানায়, আপনাদের ট্রেডিশনাল মেডিসিনের ফর্মুলাটা কেউ একজন বাজারে রিভিল করে দিয়েছে। কথাটা শোনা মাত্রই পাশ থেকে ইসো বলে, আমার মনে হয় এটা মিন করেছে। তবে ওজিন তার এই কথায় বিশ্বাস করে না, সে শুধুমাত্র তার দিকে একবার তাকিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিন যখন রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিল, তখন ওজিনের একজন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তার ধাক্কা লাগে, যে কারণে অ্যাসিস্ট্যান্টের হাতে থাকা ওই মেডিসিনের ফর্মুলা সংক্রান্ত নথিপত্রগুলি নিচে পড়ে যায়। মিন সেগুলো চেক করে বুঝতে পারে কেউ একজন ওজিনদের ফ্যামিলির স্পেশাল মেডিসিনের ফর্মুলাটি বাজারে রিভিল করে দিয়েছে। সাথে সাথেই তার মনে পড়ে গতকাল রাতে সে তার ব্যাগটা জিয়ানের গাড়িতেই ফেলে এসেছিল, যেটার ভেতরে ওই মেডিসিনের একটা স্যাম্পেল ছিল, তাই এটা হয়তো সেও করতে পারে। এটা ভেবেই সে এই ব্যাপারে জিয়ানের সঙ্গে কথা বলার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। এদিকে আবার ওজিন তাদের দেখা করার এই খবরটা জানতে পেরে তাদের উপর নজর রাখার জন্য ইসোকে নিয়ে ওই রেস্টুরেন্টে চলে আসে, যেখানে মিন জিয়ানকে দোষারোপ করে বলে, ওই মেডিসিনের ফর্মুলাটা তুমি লিক করেছো, কারণ আগের দিন রাতের বেলায় আমি ওই মেডিসিন সহ আমার ব্যাগটা তোমার গাড়িতেই ছেড়ে গিয়েছিলাম। এটা শুনে জিয়ান বলে, তুমি ভুল ভাবছো, কারণ আমি ওই ফর্মুলাটা রিলিজ করার অনেক পরে তোমার ব্যাগটা পেয়েছিলাম, আর তাছাড়া আমি তোমার ব্যাগটা এখনো পর্যন্ত খুলেও দেখিনি। তাদের এইসব কথাবার্তা শুনে ওজিন বুঝতে পারে জিয়ান এবং মিন হলো একে অপরের ভাই বোন। তবে সময়ের সাথে সাথে তাদের মধ্যে তর্ক বাড়তে দেখে ওজিন নিজে এগিয়ে এসে তাদেরকে বলে, তোমরা এইভাবে ঝগড়া করো না, ফর্মুলাটা কে রিভিল করেছে সেটা আমি 2-1 দিনের মধ্যেই খুঁজে বের করে নেব। এটা বলেই সে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর রাতের বেলায় ওজিন মিনের সঙ্গে কথা বলতে গেলে মিন তাকে সম্পূর্ণ ইগনোর করে এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় পরের দিন সকালেই সে তার ভাই এবং মায়ের কাছে ফিরে যাবে। ওজিন তার কাছে কারণ জানতে চাইলে সে বলে, আমি একজন সাধারণ টিচার, জেমিনকে পড়ানোর জন্যই এই বাড়িতে এসেছিলাম, আর এখন আমার সেই কাজটা সম্পন্ন হয়েছে, তাই আমি মনে করি আমার এখান থেকে চলে যাওয়া উচিত। অন্যদিকে জিয়ান খোঁজ নিয়ে জানতে পারে মার্কেটে যার অনুমতিতে ওই গুন্ডারা তার অ্যাসিস্ট্যান্টকে মারধর করেছিল সে হলো ইসোর বাবার ডান হাত। সিন শিফট হয়, দেখা যায় মিনের চলে যাওয়ার কথা শুনে ওজিন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ সে তাকে পছন্দ করে। তবে আজ অব্দি সে তার অনুভূতিগুলো কখনোই মিনকে বলতে পারেনি, তাই সে ঠিক করে মিন চলে যাওয়ার আগে সে যে কোনো প্রকারে তাকে প্রপোজ করবে। তবে আসল সমস্যা হলো কিভাবে প্রপোজ করতে হয় সে ব্যাপারে সে কিছুই জানতো না, তাই সে এই ব্যাপারে তার বাড়ির কেয়ারটেকারের কাছে পরামর্শ চাইলে তিনি ওজিনকে বেশ কিছু পরামর্শ দেন। তবে ওজিন একটু চিন্তা করে দেখে ওই কেয়ারটেকার তাকে যা যা বলেছে
সে তো অনেক আগেই ওই সবকিছু মিনের ওপর ট্রাই করে নিয়েছে। এইসব ভাবতে ভাবতেই সে বাড়ির ভেতরে আসলে দেখে মিন তার জিনিসপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। অজিন তাকে নানা রকম বাহানা দিয়ে সেখানে আটকে রাখার চেষ্টা করে, তবে মিন তার কোনো কথাই শুনতে রাজি নয়। সে বলে, আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাই আমি এখন আমার মায়ের কাছে ফিরে যাব। এটা বলেই সে বাড়ি থেকে বেরোতে গেলে জিয়ান তার বাড়িতে এসে উপস্থিত হয়। সে মিনকে ঈশ্বর বাবার অধীনে কর্মরত ওই ব্যক্তির ছবি দেখিয়ে বলে, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ঈশ্বর বাবার পরামর্শে এই ব্যক্তি অতীতে তোমাদের বাড়িতে আগুন লাগিয়ে তোমার বাবাকে হত্যা করেছিল। এমনকি অজিনের ওই মেডিসিনের ফর্মুলা বাজারে ছড়িয়ে দেওয়ার পেছনেও এই ব্যক্তি এবং ঈশ্বর হাত রয়েছে। এই সবকিছু শোনার পর তারা ঠিক করে ঈশ্বর এবং তার বাবাকে তারা উপযুক্ত শাস্তি দেবে। তাই তারা একসঙ্গে হাত মিলিয়ে ঈশ্বর বাবার অধীনে কর্মরত ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে সমস্ত কথা জেনে নেয়, যেখানে সে জানায় কিভাবে ঈশ্বর বাবা শুধুমাত্র মেয়ের পছন্দের পেন্টিং চুরি করার জন্য মিনদের পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। এই সবকিছু শোনার পর মিন এবং অজিনের অনেক রাগ হয়, তাই তারা ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করে ইসোকে কিডন্যাপ করতে বাধ্য করে, যাতে তার বাবাকে উপযুক্ত শাস্তি দেওয়া যায়। দেখা যায় তাদের কথা মতোই ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই ইসোকে কিডন্যাপ করে নেয়। তবে সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কোনোভাবেই নিজেকে সামলাতে না পেরে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। তারপর নিজের কাজ মিটে গেলে তাকে পুনরায় বাড়িতে পাঠিয়ে দেয়। মেয়ের এমন দুরবস্থা দেখে তার বাবা প্রচন্ড রেগে যায়। সে মনে মনে ভাবে এই সবকিছুর পেছনে মিন নামের ওই মেয়েটিরই হাত রয়েছে। তাই সে নিজের কিছু লোকজনদের দিয়ে মিনকে কিডন্যাপ করে একটা ওয়্যারহাউসে নিয়ে যায় এবং তার উপর নির্মমভাবে টর্চার করতে শুরু করে। এদিকে এই খবরটা যখন অজিন জানতে পারে, তখন সে এক মুহূর্তও দেরি না করে মিনকে বাঁচাতে চলে আসে এবং মুহূর্তের মধ্যেই সমস্ত গুন্ডাদের মেরে সেখানেই কুপঘাত করে দেয়। অন্যদিকে ইসো এবং তার বাবা খবর পায় কেউ একজন তাদের ড্রাগসের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। তাই তারা দ্রুত ওই ঘটনাস্থলে উপস্থিত হয়। দেখা যায় সেখানে আগে থেকেই জিয়ান তাদের আসার অপেক্ষা করছিল। ইসোর বাবা তাকে দেখা মাত্রই নিজের লোকজনদের ডেকে পাঠালে সেখানে তার ডানহাত অর্থাৎ ইসোকে যে ব্যক্তি রেপ করেছে সে উপস্থিত হয়। ওই ব্যক্তিকে দেখা মাত্রই ইসো ভয় পেয়ে তার বাবার পেছনে লুকোতে শুরু করে, যার ফলে তিনি বুঝতে পারেন তার সবথেকে বিশ্বস্ত ব্যক্তি তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে। এই কারণেই তিনি ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েন। আর তাকে এমন ভেঙে পড়তে দেখে জিয়ান ছোট্ট একটা স্মাইল দিয়ে বলে, এটা তোমার পাপের ফল। ভেবে দেখো, অতীতে তুমিও ঠিক এইভাবেই সামান্য একটা পেন্টিং এর জন্য মিনের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিলে। দেখা যায় তার এই কথাটা বলার সাথে সাথেই মিন এবং অজিন পুলিশকে সঙ্গে নিয়ে ওই জায়গাতে চলে আসে। পুলিশ অফিসার ঈশ্বর বাবাকে গ্রেপ্তার করতে গেলে সে বন্দুক দিয়ে নিজেকেই গুলি মেরে সুসাইড করে নেয়, যার ফলে পুলিশ অফিসার ঈশ্বর বাবার অধীনে কর্মরত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কারণ এত বছর সে তার ডানহাত হিসাবে কাজ করেছে। তো যাই হোক, সবকিছু মিটে গেলে মিন এবং অজিন আবারও একে অপরের কাছে চলে আসে। তবে এইবার মিন নিজে থেকেই অজিনের হাতে একটা আংটি পরিয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে, আর অজিনও খুশি মনে তার প্রপোজালটা একসেপ্ট করে নেয়। এরপর তাদের একটা ছোট্ট কিসের মাধ্যমে এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী কেমন ধরনের ড্রামার এক্সপ্লেনেশন শুনতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।